অনিন্দিতা মিত্রের লেখা গল্প প্রাপ্তি অপ্রাপ্তি। অফিসে মাস 6 আগে জয়েন করেছিল রিনিতা। বছর 28-এর প্রাণচঞ্চল সদাহাস্য স্মার্ট সুন্দরী এই তরুণীর সাহচর্য নিজেকে ধন্য মনে করত সুমিত। ঠিক এমন একটি আধুনিকা মেয়েই সে চেয়েছিল। রিনিতার সঙ্গ ভীষণভাবে উপভোগ করত সুমিত। রিনিতাকে বিয়ে করার কথাও ভেবেছিল, কিন্তু মা হঠাৎ দিব্যি টিব্যি দিয়ে জোর করে বিয়ে করতে বাধ্য করল। বিয়ের পর থেকে অবশ্য বেলার দিক থেকে স্বামীর সেবায় কোনো ত্রুটি ছিল না। ঘরের সমস্ত কাজ একা হাতে করে বেলা। অন্যান্য বউদের মতো শাড়ি গয়নার প্রতি লোভ নেই। সুমিতের প্রতি তার নির্ভরতাও অসীম। কিন্তু তবু সুমিতের মনে হয় জোর করে তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে বেলাকে। সুমিত মনে করত বেলা যেহেতু রূপসী নয়, উপরন্তু গরিব ঘরের মেয়ে, তাই তার কাছে এমন সুদর্শন উপার্জনশীল পাত্র তো আকাশে চাঁদ পাওয়ার মতো। আর সে যা যা করে তা তার কর্তব্যের মধ্যেই পড়ে। বেলা আধুনিকা নয়, নিতান্ত ঘোষ সংসারী একটা মেয়ে। নিত্য পূজা, শাঁখা, সিঁদুর, শাড়ি এসবের বাইরে নিজেকে ভাবতেও পারে না। কিন্তু এসব সুমিতের কাছে ভীষণভাবে ব্যাকডেটেড মনে হয়। ঘরোয়া স্ত্রীর প্রতি বিন্দুমাত্র আকর্ষণ অনুভব করে না সে। বেলা বিয়ের পর অনেক চেষ্টা করেছে সুমিতের মনে নাগাল পাওয়ার, কিন্তু বারবার ধাক্কা খেয়ে ফিরে এসেছে। রাতের পর রাত বেলা বালিশ চেপে কেঁদেছে, কিন্তু সুমিত একবারের জন্য ফিরে দেখেনি। হঠাৎ যখন নিজের প্রয়োজন হয়েছে তখন কাছে এসেছে, কিন্তু সেটাও খুব কম। অবশ্য ঝগড়াঝাটি করে না সুমিত, নিজের জগৎ নিয়েই ব্যস্ত সে। নামে মাত্র বিবাহিত জীবন, কিন্তু সুখী দাম্পত্য কদাচ নয়। কোথাও যেন একটা ছন্দপতন রয়েই গেছে। বিয়ের 1 বছরের মাথায় হঠাৎ মায়ের শরীর খুব অসুস্থ হয়ে পড়লে বেলাকে মাসখানেকের জন্য গ্রামের বাড়িতে রেখে এসেছিল সুমিত। সেই সময় রিনিতার সাথে ঘনিষ্ঠতা মাত্রা ছাড়ায়। ভালো লাগাটা যে একতরফা নয় তা কিছুদিনের মধ্যেই বুঝতে পেরেছিল সুমিত। একটা সময়ের পর রিনিতা নিজেই ধরা দিয়েছিল, আর সুমিতও ভেসে গিয়েছিল প্রেমের জোয়ারে। রিনিতা ভীষণ খোলামেলা এবং ওপেন মাইন্ডেড মেয়ে। সুমিত যে বিবাহিত সে সম্পর্কেও তার মাথা ব্যথা নেই। শরীর নিয়েও সূচিবায়ুগ্রস্ততা একেবারেই নেই। স্ত্রীর অবর্তমানে দুটি শরীর কাছে আসতেও বেশি সময় নেয়নি। সুমিতের বিবাহিত জীবনের অপূর্ণতা দূর হয়ে গিয়েছিল রিনিতার দুরন্ত আবেগের জোয়ারে। বাড়ি থেকে 1 মাসের আগেই বেলা ফিরে এসেছিল। অবশ্য ফিরে এসেছিল বললে ভুল হবে। মা জোর করে পাঠিয়ে দিয়েছিল ছেলের অসুবিধের কথা ভেবে। তারপর থেকে বেলা লক্ষ্য করছিল সুমিত যেন আরও বদলে গেছে। সুমিত বেশিরভাগ দিন পাশের ঘরে শোয়, গভীর রাত অবধি ফোনেই নিবিষ্ট থাকে। বেলা তার শান্ত স্বভাব বজায় রেখেই কয়েকবার জানতে চেয়েছে তার স্ত্রীর কর্তব্যে কোনো ঘাটতি আছে কিনা। সুমিতের কাছে একটাই উত্তর ছিল, অফিসের কাজের ভীষণ চাপ। অনুনয় বিনয় করেও কোনো লাভ হয়নি। সুমিত পাকাপাকিভাবেই বিছানা আলাদা করে নিয়েছিল। 6 মাসের বেশি হয়ে গিয়েছিল রিনিতার সাথে সুমিতের সম্পর্কের। অফিসে সারাদিন একসাথে থেকে তারপর একসাথে বাইরের সময় কাটিয়ে কোনো দিন ডিনার সেরে বাড়িতে ফেরে সুমিত। বেলারও ধীরে ধীরে এসব এখন গা সওয়া হয়ে গেছে। প্রথম খাবার নিয়ে বসে থাকতো, দেরি হবার কারণ জানতে চাইতো। এখন আর কিছু জিজ্ঞেস করে না, খাবার ঢেকে ঢেকে শুয়ে পড়ে। সুমিতও কিছুদিন যাবৎ লক্ষ্য করেছে বেলা সব বিষয়ে কেমন যেন উদাসীন। এখন কোনো কিছুতেই যেন কিছু যায় আসে না ওর। আগের মতো মুখ ভার করে থাকাটাও উদাও। নিজেতেই নিজে বেশ আনন্দেই থাকে। আগের মতো সময় দেওয়া নিয়ে চোখে বন্যা নামে না। রাত করে ঘরে ঢুকলেই আগের মতো কৈফিয়ত দিতে হয় না। রাতে পাশের ঘর থেকে জল খেতে এলে প্রায়শই সুমিত দেখতে পায় বেলাও মোবাইলে মনোসংযোগ করে আছে, গান শুনছে বা গেম খেলছে। যা করছে করুক, আমার জীবনে হস্তক্ষেপ না করলেই হলো, মনে মনে ভাবে সুমিত। আর তাছাড়া সংসার যখন ঠিকঠাক সামলাচ্ছে, সেবা যত্নেরও কোনো ত্রুটি নেই, তখন থাক যেমন খুশি। সকাল থেকে শরীরটা ভালো নেই সুমিতের, জ্বর ভাব। বিছানায় শুয়েই রান্নাঘরে বেলার ব্যস্ততার আওয়াজ পাচ্ছিল। তাড়াহুড়ো করবার দরকার নেই, আজ অফিসে যাব না, গলাটা যথাসম্ভব চড়িয়ে বলল সুমিত। বাসনকোসনের যা আওয়াজ হচ্ছে তাতে কথাটা কানে গেলে হয়। ব্যস্ত হয়ে আঁচলে হাত মুছতে মুছতে বেরিয়ে এলো বেলা। সুমিতকে প্রয়োজন ছাড়া খুব একটা ছুটি নিতে দেখেনি বেলা। নিশ্চয়ই শরীর ভালো নেই।
কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি? মাথায় হাত দিয়ে চমকে ওঠে বেলা। এ কি, জ্বর এসেছে তো? দাঁড়াও, থার্মোমিটারটা নিয়ে আসি। দ্রুত পদে পাশের ঘরে ছোটে বেলা। সুমিত আর চোখে ভাইব্রেশনে থাকা ফোনটার দিকে তাকায়। 5টা মিসড কল। ফোনটা হাতে নিয়ে নেট অন করতেই পরপর কয়েকটা মেসেজ রিনিতার। রোজ সকালে উঠে সুপ্রভাত জানায় সুমিত। আজ ব্যতিক্রম দেখে রিনিতা ভীষণভাবে চিন্তিত। প্রত্যেকটা মেসেজেই তার প্রতিফলন। বেলাকে আসতে দেখে সুমিত ফোনটা বালিশের পাশে রেখে দিল। বেলা যত্ন সহকারে সুমিতের মাথাটা এক হাতে তুলে ধরে থার্মোমিটারটা মুখে পুরে দিল। সুমিত বেলাকে দেখছিল। মুখখানে ঘরমাক্ত, চুলগুলো চূড়ো করে ওপরে বাঁধা, নাইটিতে তেল হলুদের ছাপ, সম্ভবত মাছ ভাজছিল। কেমন একটা আষ্টে গন্ধ। মুগ্ধতা আসা দূরের কথা, বেশিক্ষণ তাকানো যায় না। জানালার দিকে মুখ ফেরালো সুমিত। মডার্ন শিক্ষিতা রিনিতার সাথে কোনোভাবেই মেলানো যায় না বেলাকে। না, খুব বেশি জ্বর নেই, 100 মতো। হালকা নিঃশ্বাস ফেলে বেলা। সুমিত একটু আশ্চর্য হলো। মাত্র 100 জ্বর? তবে শরীরটা এমন লাগছে কেন? পুরো শরীর ব্যথা, ভীষণ একটা অস্বস্তি, ঢোক গিলতেও কষ্ট হচ্ছে। ফোনটা আবার ঘর ঘর আওয়াজ তুলল। তোমার ফোনটা বাজছে, অফিসের বোধহয়। তুমি আদা গোলমরিচ দিয়ে 1 কাপ চা করে আনো তো, গলাটা ব্যথা করছে। বেলা চলে যেতেই ফোনটা ধরে সুমিত। হ্যালো, কি ব্যাপার? তোমার সকাল থেকে ফোন করছি, অফিসেও এলে না। রিনিতার উদ্বিগ্ন কণ্ঠস্বরে সুমিতের মুখে হাসি ফোটে। শরীরটা ভালো নেই রিনি? কেন, কি হলো আবার? গা মাথা ভীষণ ব্যথা, হালকা জ্বরও আছে। আমাদের যে আজ সিসিতে যাওয়ার কথা ছিল, একটা প্যারাসিটামল খেয়ে চলে এসো না প্লিজ। অভিমানী সুরে আদুরে গলায় রিনিতা আবদার করে। আজ না সোনাই, আর একদিন যাব। এখন রাখি কেমন? চাপা গলায় কথাগুলো বলতে বলতে রান্নাঘরের দিকে তাকায় সুমিত। ওকে, টেক কেয়ার, লাভ ইউ। বেলা চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল, বিকেলে একবার ডাক্তার দেখাতে যাবে? মাকে কি ফোন করে জানাবো? মাকে জানানোর কি আছে, কালকের মধ্যেই ঠিক হয়ে যাবে। অসহিষ্ণুতার সাথে কথা কটি বলে চায়ের কাপে চুমুক দেয় সুমিত। বেলা কথা না বাড়িয়ে রান্নাঘরের দিকে পা বাড়ায়। সেদিন রাত থেকেই জ্বরটা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। 103 জ্বরে রীতিমতো কাহিল হয়ে পড়েছিল সুমিত। গায়ে লাল লাল দানা মতো উঠেছে। বেলা দেরি করেনি। ওই রাতেই সুমিতের অফিস কলিগ অলোককে ফোন করে ডেকে এনে ডাক্তারের কাছে ছুটেছিল। ডাক্তার বলেছিলেন চিকেন পক্স। টানা 15 দিন বিছানায় ছিল সুমিত। মশারির নিচে একটা দিন দুর্বিষহ ছিল। বেলার অক্লান্ত পরিশ্রমে একটু তাড়াতাড়ি বিদায় নিয়েছে পক্স। খুব বেশি দানা ওঠেনি, কিন্তু কী যে অসহ্য যন্ত্রণা। আজ নিম পাতা ফোটানো জলে স্নান করে বাইরের বারান্দায় এসে বসেছে সুমিত। কেমন একটা ঘোরের মধ্যে দিয়ে কেটে গেছে দিনগুলো। ঘোর লাগা চোখে একটাই মুখ ভাসছিল সুমিতের, সেটা রিনিতার। কিন্তু মাঝেই সেই মুখটা আদল বদলে বেলার মুখ হয়ে যাচ্ছিল। শরীর ভীষণ দুর্বল। বেলা টেম্পারেচারটা দেখে নিয়ে বলল, না, জ্বর নেই একেবারে। তারপর ওষুধ আর জলের গ্লাস এগিয়ে দিল। খেয়ে নাও। বাধ্য ছেলের মতো ওষুধটা খেয়ে নিল সুমিত। গত কয়েকটা দিন ঠায় জেগে বেলা। কটা দিন যেন একটা ঝড় বয়ে গেছে বেলার উপর দিয়ে, কিন্তু নির্বিকার মুখে স্বামীর সেবা করে গেছে। আমি স্নানে যাচ্ছি, তুমি বেশিক্ষণ বাইরে হাওয়ায় বসো না। বেলা শাশুড়ি মাকে ডাকার কথা বলেছিল, কিন্তু এরকম একটা সংক্রামক রোগের মাঝে মাকে ডাকতে চায়নি সুমিত। আর আশ্চর্যের বিষয়, রিনিতা তার অসুস্থতার কথা শুনে একবারও দেখতে আসেনি। ফোন করলেও হুঁ হাঁ করে উত্তর দিয়েছে। আর তারপর তুমি এত কথা বলো না, বিশ্রাম নাও বলে ফোন কেটে দিয়েছে। সুমিত মনে মনে হেসেছে। বড্ড ভীতু মেয়েটা, ফোনেও কি সংক্রমণ হয় নাকি? ঘরে ঢুকে বিছানায় গায়ে এলিয়ে দেয় সুমিত। বেলা স্নান সেরে আয়নার সামনে বসে আলতো হাতে চুলের জট ছাড়াচ্ছিল। আর চোখে সুমিতের দিকে তাকিয়ে বলল, ঘোরের মধ্যে এই কয়েকদিন রিনিতা নাম ধরে ডাকছিলে তুমি। চমকে ওঠে সুমিত। রিনিতা? হ্যাঁ, রিনিতা। তোমার অফিসেই তো চাকরি করে। অলোকদার কাছে শুনেছি। ফোনে তো ওর সাথেই কথা বলো, তাই না?
ফেসবুকে ছবি দেখেছি, মিষ্টি দেখতে। সুমিতের মুখে কথা সরছিল না। আমতা আমতা করে বলল, হ্যাঁ না মানে একটা প্রজেক্টের কাজ করছিলাম একসাথে। বেলা নির্বিকার মুখে বলল, ও, আমি তোমার খাবারটা দিয়ে যাচ্ছি, অনেক দেরি হয়ে গেছে। বৃহস্পতিবারের পুজো আজ। সুমিত ঠিক বুঝতে পারছিল না ঘোরের মধ্যে আর কি কিছু বলেছে। অলোক কি সব বলে দিয়েছে? দীর্ঘদিনের অবহেলা সহ্য করার পর স্বামীর মুখে অন্য আর এক মেয়ের নাম শোনার পরও এত স্বাভাবিক সাউন্ড করছে কেন বেলা? মাথা কাজ করছিল না সুমিতের। খাবারটা দিয়ে বেলা পুজোর ঘরে চলে গেছে। ফোনটা হাতে নিয়ে বারান্দায় গিয়ে অলোকের নাম্বারে ডায়াল করল সুমিত। হ্যালো অলোক? হ্যাঁ বল, শরীর কেমন আছে? মাস বেটার নাও, নেক্সট মানডে জয়েন করব। আচ্ছা, তুই কি বেলাকে রিনিতার কথা কিছু বলেছিস? ঝাঁঝালো কণ্ঠে ডিরেক্ট প্রশ্ন ছড়ে সুমিত। বৌদি একদিন জিজ্ঞেস করছিল রিনিতা নামের কেউ আমাদের অফিসে চাকরি করে কিনা, তাই বলেছি, এর বেশি কিছু বলিনি। স্বস্তির নিঃশ্বাস ফেলল সুমিত। অফিসে অনেকেই ব্যাপারটা নিয়ে সন্দেহ করে, কিন্তু সবটাই জানে একটু বেশি ঘনিষ্ঠ বন্ধু অলোক। রিনিতা কেমন আছে? কেন, ফোন বা হোয়াটসঅ্যাপে কথা হয়নি? একটু তির্যক সুরে কথা ছুঁড়ে দেয় অলোক। হয়েছে, কিন্তু সেভাবে না। হোয়াটসঅ্যাপেও মেসেজ পেন্ডিং। একটা কথা বলবো সুমিত, এখনও সময় আছে, সরে আয়। আগেও বলেছি তোকে, বৌদি ভীষণ ভালো মানুষ, ওনাকে ঠকাস না। তোর লেকচার শোনার সময় নেই আমার, রাখ। রাখছি। একটা কথা শোন, ইদানিং বসের সাথে তোর রিনিতার খুব ঘনিষ্ঠতা চলছে। অফিসে এলেই টের পাবি। টেক কেয়ার, বাই। ফোনটা কেটে গেল। স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো সুমিত। তারপর দ্রুত রিনিতার নম্বরে ডায়াল করল। একবার দুবার তিনবার ফোন রিং হয়ে গেল। চতুর্থবার ফোন রিসিভ হলো। অত্যন্ত বিরক্তির সাথে ও প্রান্তে আওয়াজ এলো, এতবার ফোন করছো কেন? আই অ্যাম বিজি রাইট নাও, পরে কল করছি। কথার এমন তিক্ততা সুমিত আশা করেনি, তবু শান্তভাবে বলল, অনেক দিন তোমার সাথে দেখা হয়নি, ভাবছিলাম আজ আমি ভীষণ বিজি, নট পসিবল। বাই দ্য ওয়ে, তোমার তো পক্স হয়েছিল, বাড়ি থেকে বেরিয়েও না আরও 8-10 দিন। আই অ্যাম কমপ্লিটলি কিওর নাও। হোয়াই আর ইউ অ্যাভয়েডিং মি রিনি? এক প্রকার আর্তনাদ করে ওঠে সুমিত। লুক সুমিত, আমি ভীষণ ব্যস্ত, আর কতবার বলবো, ফোন রাখো। জবে থেকে অসুস্থ হয়েছি কতবার খোঁজ নিয়েছো? কিসের এত ব্যস্ততা? একটা টেক্সট পর্যন্ত করনি, একবারও দেখতে পর্যন্ত আসলে না। এই তোমার ভালোবাসা? শোনো, ওই পক্সের রুগীকে দেখতে গিয়ে আমি নিজেকে রোগ বাঁধিয়ে ফিরব? আর ভালোবাসার কথা তো একেবারেই বলো না। কিসের ভালোবাসা? দুজনে একসাথে কিছু ভালো সময় কাটিয়েছি, দ্যাটস ইট। বজ্রাহতের মতো দাঁড়িয়েছিল সুমিত। কি বললে? রিনিতা এবার হেসে ওঠে। তুমি বড় ছেলে মানুষ সুমিত, এত উত্তেজিত হইও না, টেক ইট ইজি। শরীর ভালো নেই তোমার। সুমিতের চোয়াল শক্ত হয়ে ওঠে। তার মানে যা শুনছি সব সত্যি? বসের সাথে? ছি, আমি তোমার জন্য কি না করেছি। যা করেছো তার পরিবর্তে অনেক পেয়েছো। আমি তোমাকে বিয়ে করার জন্য ওকে ডিভোর্স দেবার সিদ্ধান্ত নিয়েছিলাম। ডিভোর্সের কাগজটা পর্যন্ত তুমি দেখেছো, আর এখন কি না তুমি এসব বলছো? কোঁকিয়ে ওঠে সুমিত। আমি বলেছিলাম তোমাকে ডিভোর্স দেওয়ার কথা? তুমি তোমার ইচ্ছেই ডিসিশন নিয়েছো। খুব স্বাভাবিকভাবে কথাগুলো বলছিল রিনিতা। সুমিত এবার চেঁচিয়ে ওঠে, তাহলে এতদিন আমাদের মধ্যে যা ছিল তা কী ছিল? জাস্ট টাইম পাস, আর কিছুই না। ইউ আর নট মাই টাইপ। আমার টার্গেট ছিল মিস্টার রক্ষিত। তোমার সাথে মেলামেশা দেখে উনি জেলাস হয়েছেন, অ্যান্ড দেন হি প্রপোজড মি। তোমার লজ্জা করছে না রিনিতা এসব বলতে? ওপাশ থেকে অট্টহাসি শোনা গেল। টেক ইট ইজি সুমিত। সুমিত এবার ভগ্নকণ্ঠে বলে, মিস্টার রক্ষিতের কী এমন আছে যা আমার নেই? আমি মিস্টার রক্ষিতের থেকে অনেক বেশি হ্যান্ডসাম, গুড লুকিং। ইউ অলওয়েজ অ্যাপ্রিসিয়েট মি রিনি। তুমি যখন যা চেয়েছো তাই দিয়েছি। কেন আমার সাথে এমন করছো তুমি? গ্রো আপ ডিয়ার, নাটক করো না। বসের সাথে তোমার তুলনা?
তুমি নিজেকে কি ভাবো সুমিত? বিরক্ত ঝরে পড়ল রিনিতার কথায়। লুক, এত কথা বলে লাভ নেই। যা হয়েছিল দুজনের সম্মতিতে হয়েছিল। এখন আর তোমাকে আমার প্রয়োজন নেই। পারলে আমাকে ভুলে যেও। দাঁতে দাঁত পিষে সুমিত ফোনটা শক্ত করে ধরে। ভুলে যাব? আই উইল এক্সপোজ ইউ, ব্লাডি। চুপ! আর একটা কথা বললে? হিসিয়ে উঠল রিনিতা। আমি চাইলে সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ আনতে পারি তোমার বিরুদ্ধে, জানো? আর তুমি কি মনে করো বস কিছু জানে না? সব জেনেই সে আমাকে কাছে টেনেছে। রাইট নাও আমরা লিভ টুগেদার করছি। আর হ্যাঁ, আর একটা কথা, তোমার চাকরিটা আদৌ থাকবে কি না সেটা চিন্তা করো। ফোনটা কেটে দিল রিনিতা। ফোনটা ধরে বিহবলের মতো দাঁড়িয়েছিল সুমিত। উলুধ্বনি ঘণ্টাধ্বনিতে চমক ভাঙল। ধীর পদে ঘরে ঢুকে দুর্বল শরীরটা সোফায় এলিয়ে দিল। একটু পর ঠাকুরঘর থেকে বেলা বেরিয়ে এসে সুমিতের মাথায় পুজোর ফুল ছুঁয়ে হাতে প্রসাদ দিল। ক্লান্ত ক্লিষ্ট মুখটা নিষ্পলক চোখে দেখছিল সুমিত। বেলার এত মধুময় সমাহিত রূপ আগে চোখে পড়েনি। বিধ্বস্ত মনে হচ্ছিল সুমিতকে। টেবিলে খাবারটার দিকে চোখ পড়তে বেলা বলল, কি হলো, এখনো খাওনি? সুমিতের ভেতরটা কষ্টের জ্বলে পুড়ে যাচ্ছিল। তুমিও তো খাওনি, একসাথেই খাবো। অবাক চোখে সুমিতের দিকে একটুক্ষণ তাকিয়ে মৃদু হেসে বেলা বলল, শেষ কবে একসাথে খেয়েছি মনে পড়ে? বিয়ের দিন, তাই না? সুমিতের সত্যিই কিছু বলার ছিল না। স্বামীকে চুপ করে থাকতে দেখে বেলা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি বসো, আমি একটু পর বসছি। কোনো রকমে অল্প কিছু খেয়ে উঠে পড়ে সুমিত। রিনিতার জন্য কি না করেছে। প্রতি মাসে গাদাগুচ্ছে শপিং করেছে রিনিতা, আর বিল ভরেছে সুমিত। এমনকি দুজনে একসাথে থাকবে বলে ফ্ল্যাট কেনার জন্য ফিক্সড ডিপোজিট ভেঙে লক্ষাধিক টাকা দিয়েছে রিনিতাকে। মাথাটা দপদপ করছিল সুমিতের। এভাবে ঠকালো রিনিতা? অপমানে অনুশোচনায় সুমিতের মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল। সুমিত নির্ঘুম। মাঝরাত পেরিয়ে গেছে অনেকক্ষণ। পাশের ঘরে বেলা ঘুমোচ্ছিল। ধীরে ধীরে পা ফেলে বিছানার পাশে গিয়ে বসল সুমিত। বিছানাটা একটু নড়ে উঠতেই বেলা পাশ ফিরল। কয়েক সেকেন্ড নিষ্পলক চোখে তাকিয়ে রইল সুমিতের দিকে। তারপর বলল, কিছু চাই? সুমিত নিচু স্বরে বলল, আজকের রাতটা এখানে শোবো। বিস্ময়ের চোখে তাকালো বেলা। এই ঘরে শোবে কেন? ঘুম আসছে না আমার। বেলার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আজ এতদিন পরে সুমিত তার কাছে এসেছে। কিছু না বলে পাশ ফিরে শুল বেলা। সুমিতের সমস্ত মন জুড়ে একটা চরম অস্থিরতা। প্রত্যাখ্যানের অপমানে সারা শরীর জ্বলছিল। কল্পনার চোখে রিনিতাকে বসের সাথে দেখতে পাচ্ছিল সুমিত। শরীরের অভ্যন্তরে অবদমিত ইচ্ছেগুলো দ্রুত যেন জেগে উঠছিল একটা তীব্র আকাঙ্ক্ষা। একটা তীব্র আশ্লেষে জাপটে ধরল বেলাকে। ভীষণভাবে চমকে উঠে তড়িৎ গতিতে সোজা হয়ে বসল বেলা। কি হচ্ছে? আজ তোমাকে চাই আমার। সুমিতকে এক ঝটকায় দূরে ঠেলে দেয় বেলা। আমার বিনা অনুমতিতে আমাকে ছোঁবে না তুমি। নিজের স্ত্রীকে ছোঁয়ার জন্য অনুমতি দরকার? ঘরমাক্ত মুখটা বীভৎস দেখাচ্ছিল সুমিতের। হ্যাঁ, দরকার। এতদিন কোথায় ছিলে তুমি? আজ হঠাৎ কি হলো? তীব্র কণ্ঠে বলল বেলা। সারা মন জুড়ে একটা অসহ্য যন্ত্রণা। যে মানুষটার জন্য প্রতি রাতে বেলা অপেক্ষা করেছে, সে মানুষটা আজ তার কাছে আসতে চাইছে। উত্তেজিত গলায় সুমিত বলল, কাছে এসো। বেলা খাট থেকে নেমে সোজা হয়ে দাঁড়ালো। তারপর স্থির দৃষ্টিতে সুমিতের দিকে তাকিয়ে বলল, একটা চিঠি লিখে রেখেছিলাম। ভেবেছিলাম সেটা দিয়ে কাল সকালে চলে যাব, কিন্তু ভালোই হলো, সামনাসামনি কথাগুলো বলে যাওয়াই ভালো। সুমিত ঠিক বুঝতে পারছিল না বেলা কি বলছে। অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বলছো? শান্ত দৃষ্টি মেলে ধীরে ধীরে বেলা বলল, তুমি এখন পুরোপুরি সুস্থ। তোমার মাকে ফোন করে দিয়েছি, কালই হয়তো উনি এসে পড়বেন। আমি ভোরেই চলে যাব। মাকে ফোন করেছো? কেন? আর তুমি কোথায় যাবে? প্রায় চেঁচিয়ে ওঠে সুমিত। আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি কাল। অসহ্য বিস্ময়ে অমিত বলল, চলে যাচ্ছ মানে? জীবনের সাথে অনেক লড়াই করলাম, কিন্তু এখন নিজেকে মুক্তি দেওয়ার সময় এসেছে। কি বলতে চাইছো? এক প্রকার ফুঁসে উঠল সুমিত।
বিছানা তল থেকে ডিভোর্সের পেপারটা বের করলো বেলা। এটা ওয়ার্ড্রোবে পেয়েছিলাম, সাইন করে দিয়েছি, দেখে নাও। সুমিতের মুখ থেকে কথা সরছিল না, নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়েছিল। সেদিন যখন তুমি অসুস্থ হলে তখন ওয়ার্ড্রোব থেকে টাকা বের করতে গিয়ে ডিভোর্স লেটারটা দেখলাম। অসুস্থ অবস্থায় তোমাকে ছেড়ে চলে যেতে আমার বিবেকে বেঁধেছিল। তুমি এখন সুস্থ, আমি নিশ্চিন্তে যেতে পারি। রিনিটাকে বিয়ে করে ঘরে নিয়ে এসো। বিহ্বল দৃষ্টিতে তাকিয়েছিল সুমিত। নিজের সর্বনাশটা যেন স্পষ্ট দেখতে পাচ্ছিল। বেলা, তুমি ভুল বুঝছো। মৃদু হাসি ফুটে উঠল বেলার মুখে। ভুল বুঝছি? তোমার সাথে আমার সংসার জীবনে পথ চলার প্রায় 2 বছর পার হয়ে গেছে। প্রথম দিকে জানো খুব চেষ্টা করতাম তোমার মন পেতে, কিন্তু দেখলাম তোমার মনের নাগাল পাওয়া অত সহজ নয়। কোনোদিনই তুমি তোমার মনের মতো মানুষকে খুঁজে পাওনি আমার মধ্যে। কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম, সে কথা তুমি অস্বীকার করতে পারবে না। আকুলভাবে সুমিত বলল। সে কথা আমি অস্বীকার করছি না বেলা। একটা ভগ্ন গলায় বেলা বলে চলেছিল। গরিব ঘরের মা মরা মেয়ে আমি। তোমাকে আশ্রয় করেই বাঁচতে চেয়েছিলাম। বারবার ভিক্ষুকের মতো তোমার কাছে গিয়েছি, শুধু এতটুকু আরতি, আমাকে নাও। কিন্তু অবহেলায় দূরে সরিয়ে দিয়েছ। একটা মেয়ের কাছে এটা যে কত লজ্জার তা যদি বুঝতে। তীব্র যন্ত্রণায় একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বেলার ভেতর থেকে। সুমিত মাথা নিচু করে বসেছিল। আমার জন্য তোমার চোখে বিন্দুমাত্র মুগ্ধতা দেখিনি। আমি জানি আমি সুন্দর নই, কিন্তু আমারও তো মন আছে, আমারও তো কিছু ইচ্ছে আছে। কিন্তু সেসব তুমি কোনো দিনই বোঝার চেষ্টা করনি। তাও মেনে নিয়েছিলাম। জানো, ভাবতাম ঠিক একদিন তোমার মন পাবো, কিন্তু পোড়া কপালই আমি। তোমার মন পাওয়া তো দূরের কথা, সামান্য করুণাটুকুও পাইনি কোনো দিন। স্খলিত গলায় সুমিত বলল। একটা সুযোগ কি দেবে না আমায়? বেলা বলে চলেছিল এক নাগাড়ে। প্রতিদিন যখন তুমি অন্য ঘরে গিয়ে শুয়ে পড়তে, আমি রাত জেগে অপেক্ষা করতাম, এই হয়তো তুমি আসবে। অধীর আগ্রহে তাকিয়ে থাকতাম খোলা দরজার দিকে। একসময় চোখে জল নিয়ে ঘুমিয়ে পড়তাম। তাতে অবশ্য তোমার কিছু আসতো বা যেত না। তোমার মায়ের ওখান থেকে ফিরে এসে মাঝে মাঝেই তোমার জামা কাপড়ের লিপস্টিকের দাগ দেখতে পেতাম। রেস্টুরেন্টের বিল, শপিং মলের বিল, কোনো কিছুই দৃষ্টি এড়ায়নি। বুঝতে পারছিলাম সব, তাই সব সময় সব রকমভাবে তোমাকে খুশি রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু একটা সময় বুঝলাম যে যেতে চায় তাকে জোর করে বেঁধে রাখা যায় না। তবু কোথাও যেন একটা আশা ছিল, তুমি ভুল বুঝে হয়তো বা ফিরে আসবে। সুমিত আকুলভাবে বেলার হাতটা চেপে ধরে। সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করা যায় না? আমি ভুল করেছিলাম, এ ভুল আর হবে না, বিশ্বাস করো। স্থির দৃষ্টিতে তাকালো বেলা। আমাকে একটা কথার জবাব দেবে? আমি যদি কোনো ছেলের সাথে রাত কাটিয়ে এসে তোমাকে বলতাম ক্ষমা করে দিতে, তুমি আবার ভালোবেসে কাছে টেনে নিতে আমাকে? বেলা, রিনিতা আমার জীবনে নেই, ও ছেড়ে গেছে আমাকে। প্লিজ তুমিও আমাকে ছেড়ে চলে যেও না, কোঁকিয়ে ওঠে সুমিত। কিন্তু এখন আমিও যে অন্য কোনো পথে হাঁটছি সুমিত, আমার জীবনেও অন্য কেউ আছে। বিস্ফারিত চোখে সুমিত চেঁচিয়ে উঠল। মানে? বেলার বিক্ষুব্ধ কণ্ঠে তখন প্রগলভতা। আজ সব জানিয়েই বিদায় নেব তোমার কাছ থেকে। তোমার কাছ থেকে দিনের পর দিন অবহেলা পেয়ে যখন সুইসাইড করার কথা ভাবছিলাম, তখন হঠাৎ একদিন ফেসবুকে আমাদের গ্রামের ছেলে শেখরকে খুঁজে পেলাম। শেখর আমাকে জীবনকে ভালোবাসতে শেখায়। শেখর না থাকলে হয়তো বুঝতেই পারতাম না আমার মধ্যেও সৌন্দর্য আছে, আমাকে কেউ পাগলের মতো ভালোবাসতে পারে। ও নতুন করে আমাকে বাঁচতে শিখিয়েছিল। নিমেষেই সুমিতের চোখটা জ্বলে ওঠে। তীব্র রাগে ফেটে পড়ে বলে, এতক্ষণ ভাবছিলাম সব দোষ আমার, আর তলে তলে তুমিও? ছি! বেলা ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। আমিও রক্ত মাংসের মানুষ সুমিত, আমারও মন আছে, ভালোবাসা পাওয়ার অধিকার আছে। তবে তোমার মতো আমি প্রেমে ভেসে গিয়ে তাকে বিছানায়ও টেনে আনিনি। ও, প্রতি রাতে তুমি তাহলে তার সাথেই ব্যস্ত থাকতে? ঘেন্নায় মুখ বিকৃত করল সুমিত। হ্যাঁ, থাকতাম। তোমার একটু সময়ের জন্য দিনের পর দিন অপেক্ষা করেছি আমি,
কিন্তু তোমার কাছে আমার জন্য কোনো সময় ছিল না। আসলে কখনো তুমি আমাকে নিজের যোগ্য বলেই মনে করনি। বাড়ির একটা ফার্নিচারের সাথে আমার কোনো পার্থক্য ছিল কি? শেখরের সাথে কথা বলে একটু মনের শান্তি অন্তত খুঁজে পেতাম। সুমিতের তীব্র ঘৃণা মেশানো গলায় বলল, নষ্ট মেয়ে মানুষ। চোখ থেকে আগুন ঝরে পড়ল বেলার। তুমি করলে সেটা দোষের নয়, কারণ তুমি তো পুরুষ মানুষ। তোমার বেলায় 7 খুন মাপ, আর আমি করলে নষ্ট মেয়ে মানুষ। তোমাদের মতো পুরুষরা বিবাহিত স্ত্রীদের টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিয়ে নেয়, অবলীলায় অবৈধ সম্পর্কে জড়ায়। সে সম্পর্ক টিকলে ভালো কথা, নইলে ঘরে তো স্ত্রী আছেই, তাই না? তীব্র বিদ্বেষ ঝরে পড়ল বেলার কণ্ঠ দিয়ে। সুমিত চোয়াল শক্ত করে বলল, এবার তুমি বাড়াবাড়ি করছো। বেলা এবার শান্তভাবে বলল, তুমি কি মনে করো সুমিত, দিনের পর দিন তুমি যা খুশি করে যাবে আর আমি তোমার অপেক্ষাতেই সারা জীবন কাটিয়ে দেব? আর কখন তুমি একটু ভালোবাসার ভিক্ষা দিতে আসবে তার প্রতীক্ষা করব? জীবনে কিছু না পেয়েও সুখী সুখী ভাব করে সারাটা জীবন আমি কাটাতে চাই না সুমিত। সুমিতের মুখখানে এবার রক্তশূন্য বিবর্ণ দেখাচ্ছিল। বেলার হাতটা শক্ত করে চেপে ধরে বলল, এভাবে তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। মা এলে মাকে কি বলবো আমি? বেলা সুমিতের হাতটা ছাড়িয়ে বলল, যা সত্যি তাই বলবে। আর একটা কথা, রিনিতা ছেড়ে চলে গেল বলেই এখন তুমি আমাকে আঁকড়ে ধরতে চাইছো, কিন্তু 2 দিন বাদে আর এক রিনিতা আসবে না কে বলতে পারে? সুমিতের এবার নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছিল। তুমি ভুল করছো বেলা, প্লিজ আর একবার ভাবো। হাতে শাঁখা পলাগুলো খুলতে খুলতে বেলা বলল, শেখরের বাঁ হাত অ্যাক্সিডেন্টে কাটা পড়েছিল, তাই ইচ্ছে থাকলেও সে তার ভালোবাসার কথাটা আমার বাবাকে বলতে পারেনি। কিন্তু আজ পর্যন্ত সে বিয়েও করেনি। শেখর তোমার মতো সুদর্শন নয়, অত বড় চাকরিও করে না। সামান্য একটা স্টেশনারি দোকান আছে ওর। 2 বেলার ভাতটুকু আর অপরিসীম ভালোবাসা অন্তত দিতে পারবে। ভোর হয়ে এসেছিল। বেলার ফোনটা বেজে উঠল। হ্যাঁ, একটু দাঁড়াও শেখর, আসছি। শেখর নিচে দাঁড়িয়ে আছে, আমি আসি। আর একটা অনুরোধ তোমার কাছে, মায়ের কাছে সব সত্যিগুলো বলো, উনি ঠিক বুঝবেন। আর ভালো থাকার চেষ্টা করো। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।